আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমাদের প্লেলিস্টের ধারাবাহিকতার আরেকটি ক্লাসে সবাইকে ওয়েলকাম। তো চলো আমরা বেশি কথা না বাড়ায় সরাসরি শুরু করব। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের উদ্ভিদ শারীর তত্ত্বের উপরে। বোর্ড যত এমসিকিউ আছে সবগুলো আমরা আজকে সলভ করব, ঠিক আছে? তো প্রথম যে কোশ্চেনটা দেখো, ম্যাক্রোমৌল। আচ্ছা, ম্যাক্রোমৌল আমরা এখান থেকে বের করার আগে ম্যাক্রোমৌল সম্বন্ধে কয়েকটা জিনিস আমরা জেনে নেই। ম্যাক্রোমৌল টোটাল কয়টা? ম্যাক্রোমৌল হচ্ছে 9টা, তাই না? মাইক্রো কয়টা? মাইক্রো হচ্ছে 8টা। এখন টোটাল কয়টা? 9 আর 8-এ 17টা। এখন তোমার পরীক্ষাতে তোমাকে যে কোনো একটা ম্যাক্রো অথবা যে কোনো একটা মাইক্রো এটা অপশনে চাইবে, ঠিক আছে, বা অ্যান্সারে চাইবে। এখন তাহলে আমাদেরকে সবগুলা ম্যাক্রো মৌলের নাম জানতে হবে, অথবা যে কোনো একটা মাইক্রো, মানে সবগুলা মাইক্রো মৌলের নাম জানতে হবে, যে কোনো একটা করলেই হয়। এখন তুমি যদি ম্যাক্রো মাইক্রো দুইটাই মুখস্থ করতে যাও তাহলে দেখবা যে কোনোটাই হচ্ছে না, তুমি পরীক্ষার হলে গুলায় ফেলছো। তাহলে আমরা ম্যাক্রো মৌলগুলোর নাম শিখবো, এন্ড বাকি যেগুলো থাকবে সেগুলো হবে আমাদের মাইক্রো মৌল, ঠিক আছে? তাহলে ম্যাক্রো মৌল মনে রাখার সহজ টেকনিক হচ্ছে, একটা তোমার নেমোনিক্স আছে। নেমোনিক্সটা হচ্ছে এরকম: মজা চপস কালকে নিও, ঠিক আছে? মজা চপস কালকে নিও, এখানে কোনটা দ্বারা কি বুঝাইছে এই জিনিসটা আমরা একটু শিখে নেই। আচ্ছা, তাহলে দেখো, এই যে ম দ্বারা কি? ম্যাগনেসিয়াম, মানে মজা দ্বারা কি? ম্যাগনেসিয়াম। এরপরে চপসের সি হচ্ছে কার্বন, এইচ হচ্ছে হাইড্রোজেন, ও হচ্ছে অক্সিজেন, পিতে ফসফরাস, এসতে সালফার, ঠিক আছে? এখন দেখো, কালকে কালকে এটা আমরা দুই ভাগে ভাগ করব। এই যে এই কালটা হচ্ছে ক্যালসিয়াম, কে, এটা হচ্ছে কে লিখে দিলাম আমরা, তাহলে এটা কি হচ্ছে? পটাশিয়াম। তারপর হচ্ছে নিওটা কি? নিওটা হচ্ছে এন, নাইট্রোজেন, ঠিক আছে? তাহলে আমরা ইজিলি দেখো তো, মজা চপস কালকে নিও, এটা দ্বারা আমরা সবগুলো ম্যাক্রোমৌল যে আটটা আটটা আমরা মনে রাখতেছি। কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা। আচ্ছা, ম্যাক্রো 9টা মৌলের আমরা নাম মনে রাখতেছি। তাহলে পরীক্ষার হলে তোমার হয় ম্যাক্রো চাইবে অথবা মাইক্রো চাইবে। ম্যাক্রো যদি চাই তুমি এখান থেকে ইজিলি বের করে ফেলতে পারবা, আর যদি মাইক্রো চাই তাহলে ম্যাক্রোগুলো তো তুমি জানো, এটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে মাইক্রো। আচ্ছা, এখানে তাহলে ম্যাক্রোমৌল কোনটা আছে দেখো তো। ম্যাক্রোমৌল আছে যে নাইট্রোজেন হচ্ছে আমাদের ম্যাক্রোমৌল। তাহলে টোটাল আমাদের জন্য অত্যাবশ্যকীয় বা প্রয়োজনীয় মৌল হচ্ছে 17টা। 9টা হচ্ছে মাইক্রো হচ্ছে 8টা, 9 আর 8-এ 17টা। এখন 9টা ম্যাক্রো মৌল এভাবে আমরা সিরিয়ালে মনে রাখবো। মজা চপস কালকে নিও। আচ্ছা, দেখবা আমি একটা ট্রিক্স শিখিয়ে দিছি, এই একটা ট্রিক্স থেকে কত এমসিকিউ আসবে? অনেকগুলো, আমরা এই একটা ট্রিক্স থেকে অনেকগুলো এমসিকিউ পাবো। আচ্ছা, এরপরে চলো, নিম্নের কোনটি ম্যাক্রো উপাদান? নিম্নের কোনটি ম্যাক্রো উপাদান? মজা চপস কালকে নিওর ওখানে কি ছিল? নাইট্রোজেন ছিল, তাহলে এই যে দেখো নাইট্রোজেন। এরপর আসো, নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট? আবার দেখো নাইট্রোজেন আছে, তাহলে নাইট্রোজেন। এরপর আমরা আসি, উদ্ভিদের পুষ্টির জন্য ম্যাক্রো এলিমেন্ট কোনটা? মাইক্রো এলিমেন্ট কোনটা? এখন মজা চপস কালকে নিওর ওখানে কি ছিল? ওইখানে তোমার হচ্ছে সালফার ছিল, ক্যালসিয়াম ছিল, কার্বন ছিল, তাই না? সবই ছিল, ছিল না কোনটা? কপার। তাহলে কপার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো, নিচের কোন মৌল উদ্ভিদ থেকে উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে? আচ্ছা, মাটি থেকে কোন মৌলটা গ্রহণ করে? এখন দেখো, এই যে কার্বনটা কার্বন ডাই অক্সাইড হিসেবে গ্রহণ করে, তাই না? কার্বন ডাই অক্সাইড থেকে কার্বনটা পাই, তাহলে কার্বন ডাই অক্সাইড সে তো বাতাস থেকে গ্রহণ করে, তাহলে অবভিয়াসলি এটা হবে না। তারপর অক্সিজেন তো O2 হিসেবে ডিরেক্টলি গ্রহণ করে, এটা কই থেকে গ্রহণ করে? বাতাস থেকে গ্রহণ করে, এটাও হবে না। এরপর দেখো, হাইড্রোজেনটা কই থেকে পাই? পানি থেকে পাই, H2O, এখান থেকে হাইড্রোজেন পাই, তাহলে কোনটা? এই যে নাইট্রোজেন হচ্ছে মাটি থেকে গ্রহণ করে। আচ্ছা, এরপর এটা দেখি আমরা, নিচের কোনটি ম্যাক্রোমৌল? আবার দেখো একই কথা আসছে। তাহলে মজা চপসে কি ছিল? মজা মানে ম্যাগনেসিয়াম, ম্যাক্রো হচ্ছে ম্যাগনেসিয়াম। এরপর কোন উপাদান মাইক্রোমৌল? মাইক্রো মানে কি? যেটা কম লাগে। অক্সিজেন, কার্বন, তারপর এখানে নাইট্রোজেন, এই তিনটাই হচ্ছে ম্যাক্রো, তাহলে বাদ গেছে কোনটা? যে কপারটা হচ্ছে মাইক্রো।
উদ্ভিদ পুষ্টির জন্য মাইক্রোমোল কোনটা? মাইক্রোমোল একটু আগে দেখলাম কপার। তাহলে দেখো কত এমসিকিউ আসছে, জাস্ট আমরা যদি ওই একটা লাইন মনে রাখি মজা চপস কালকে নিও, তাহলে অনেকগুলো এমসিকিউ আমাদের হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখি আমরা নিচের কোন উপাদানটি উদ্ভিদ মাটি থেকে অধিক হারে গ্রহণ করে, অধিক মাত্রায়, অধিক মাত্রায় গ্রহণ করে। অধিক মাত্রায় গ্রহণ করে বলতে আবার কি হবে? ম্যাক্রো হবে, তাই না? ম্যাক্রো কোনটা? ম্যাক্রো হচ্ছে যে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ম্যাক্রো, এটা হচ্ছে অধিক হারে গ্রহণ করে। এরপর আসি, উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মধ্যে কোনটি মাইক্রোমোল? আবার মাইক্রো চাইছে। মাইক্রো কোনটা? দেখো তো, এই যে বোরন, পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, তিনটাই ওখানে পাইছিলাম। তাহলে পাই নাই কোনটা? বোরন পাই নাই, তাহলে বোরন হচ্ছে মাইক্রো। নিচের কোনটির অভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়ে? আচ্ছা, পাতা ও ফল ঝরে পড়ার কারণ হচ্ছে যে ফসফরাস। বুঝছো? ফসফরাসের কারণে উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়ে। এখন দেখো আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, এই যে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের কাজ কি জানো? ম্যাগনেসিয়ামের কাজ হচ্ছে ক্লোরোফিল তৈরি করা। ক্লোরোফিল তৈরি করার কাজ কে করে? ম্যাগনেসিয়াম করে। তাহলে ম্যাগনেসিয়ামের যদি অভাব হয় তাহলে ক্লোরোফিল কম উৎপাদন হবে। ক্লোরোফিল যদি কম উৎপন্ন হয় তাহলে বেশি সবুজ হবে না, কারণ আমরা জানি ক্লোরোফিলের কারণেই উদ্ভিদ কি হয়? সবুজ হয়, সবুজ উদ্ভিদগুলা। তাহলে তার সবুজ হওয়ার হার কমে যাবে। তাহলে তুমি উদ্ভিদ, যদি তোমার হচ্ছে এইচএসসি তে এমন কোনো এমসিকিউ আসে সেখানে উদ্দীপকে তোমাকে এরকম একটা মিন করছে যে উদ্ভিদটার কালারটা ফ্যাকাশে, কিছুটা ফ্যাকাশে হয়ে গেছে বা হলদে হয়ে গেছে, মানে সবুজ রংটা সেখানে বিবর্জিত হয়েছে, সবুজ রং সেভাবে নাই, তাই না? তখন তোমাকে বুঝতে হবে সেখানে কিসের অভাব ঘটছে? ক্লোরোফিলের অভাব ঘটছে। ক্লোরোফিলের অভাব কেন ঘটছে? ম্যাগনেসিয়ামের কারণে। আচ্ছা, নেক্সট আমরা যাই, মূল দ্বারা কোন খনিজ আয়ন সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয়? আচ্ছা, এই দ্রুত গতিতে, তারপর হচ্ছে আস্তে কোনটা শোষিত হয়, এটা মনে রাখার জন্য আমাদেরকে জাস্ট একটু মনে রাখতে হবে পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে, আর হচ্ছে ক্যালসিয়াম সালফেট। আমরা যৌগ আকারে মনে রাখবো, ঠিক আছে? আয়ন আকারে আলাদা আলাদা না রেখে আমরা যৌগ আকারে মনে রাখবো। তাহলে এখানে দেখো ক্যালসিয়াম নাইট্রেট, এটার মানে কি? না, পটাশিয়াম নাইট্রেট, এটার মানে কি? পটাশিয়াম নাইট্রেট মানে যেটা দ্রুত দ্রুত শোষিত হয়, মানে দ্রুত গতিতে শোষিত হয়। ক্যালসিয়াম সালফেট, এটার মানে কি? যেটা হচ্ছে আস্তে শোষিত হয়, মানে ধীর গতিতে শোষিত হয়। এখন দেখো আমরা জানি যে যে কোনো মৌল শোষণ হয় কি হিসেবে? আয়ন হিসেবে, তাই না? তাহলে পটাশিয়ামের আয়ন কোনটা হবে? কে প্লাস, তাই না? তারপর দেখো এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাকে হয়তো পরীক্ষায় বলতে পারে যে কোন ক্যাটায়নটা বা কোন অ্যানায়নটা তোমার দ্রুত গতিতে শোষিত হয়। আমরা জানি অ্যানায়নটা কোনটা? নাইট্রেট, তাই না? আচ্ছা, অ্যানায়নটা হচ্ছে নাইট্রেট। এখন তুমি অপশনে দেখবা যে কতে তোমার কি দেওয়া আছে? কতে দেওয়া আছে পটাশিয়াম। তুমি আসলে দেখোই না ওখানে অ্যানায়ন বলছে, তাই না? তুমি ভাবছো যে ওখানে কি বলছে? আয়ন বলছে। ওইখানে হয়তো আয়ন বলছে, এটা তুমি ভেবে নিছো। এটা ভেবে যদি কতেই ওখানে তুমি পটাশিয়াম দাগায় দাও তাহলে তুমি কি হবা? ভুল অ্যান্সার করছো, এন্ড তোমার মার্কসটা কাটা যাবে। এই জন্য চারটা অপশন ভালো করে পড়তে হবে এবং কোশ্চেনে কি চাইছে, বুঝছো? কোশ্চেনে কি চাইছে এটা ভালো করে আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, তাহলে পটাশিয়াম নাইট্রেট এটা হচ্ছে দ্রুত গতিতে, আর ক্যালসিয়াম Ca2+ আর SO4 2- এটা হচ্ছে সব থেকে স্লো বা ধীর গতিতে শোষিত হয়, বুঝছো? আচ্ছা, তাহলে এইখানেও সেম ভাবে এটা হচ্ছে ক্যাটায়ন। তাহলে কোন ক্যাটায়নটা সব থেকে ধীর গতিতে শোষিত হয়? ক্যালসিয়াম, নট সালফেট। কোন অ্যানায়নটা সব থেকে ধীর গতিতে শোষিত হয়? সালফেট, নট ক্যালসিয়াম। তাহলে অপশনগুলা ভালোভাবে চেক করবে। এখানে কি বলছে? কোন আয়ন? আয়ন হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। তাহলে পটাশিয়াম বা নাইট্রেটের যে কোনো একটা যেটা থাকবে সেটা তুমি দাগাবা। এরপর আসো, কোন অ্যানায়ন হিসেবে, কোনটি অ্যানায়ন হিসেবে শোষিত হয়? আচ্ছা, অ্যানায়ন হিসেবে মানে কি? নেগেটিভ চার্জ কার থাকবে? নেগেটিভ চার্জ কার থাকবে? ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিনের নেগেটিভ চার্জ থাকে। বাচ্চাদের কোশ্চেন। এরপর দেখো, কোন আয়ন সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয়? এখানে কি বলছে? আয়ন, পটাশিয়াম নাইট্রেট। আচ্ছা, কোন উপাদানটি উদ্ভিদ ক্যাটায়ন হিসেবে শোষণ করে? ক্যাটায়ন হিসেবে শোষণ করে কে? পটাশিয়াম প্লাস, তাই না? এই যে পটাশিয়াম প্লাস ক্যাটায়ন হিসেবে শোষণ করে। কোন আয়নটি শোষণ হার সবচেয়ে মন্থর, মানে কি কম? কোনটা ছিল? ক্যালসিয়াম সালফেট, তাহলে ক্যালসিয়াম। এরপরে নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ হলো, আচ্ছা এখন আমাদেরকে কি জানতে হবে এমসিকিউ এর জন্য? সক্রিয় পরিশোষণ মতবাদ কোনটা কোনটা, নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ কোনটা কোনটা। সক্রিয় পরিশোষণ মতবাদ টোটাল কয়টা জানো? 3টা। এই যে লুন্ডেগড়, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, আর হচ্ছে লেসিথিন, বুঝছো? এই তিনটা হচ্ছে সক্রিয়। এই তিনটা হচ্ছে সক্রিয়। এবং লুন্ডেগড় মতবাদ, এটার আরেকটা নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ। সাইটোক্রোম
ক্রোম পাম্প মতবাদ। আচ্ছা, এটার নাম সাইটোক্রোম পাম্প মতবাদ কেন হলো? কারণ সাইটোক্রোমটা হচ্ছে ক্যারিয়ার বা বাহক হিসেবে কাজ করে সাইটোক্রোম, এই জন্য এটাকে বলে সাইটোক্রোম পাম্প মতবাদ। বুঝছো? লুন্ডেগড় মতবাদের অপর নাম। তাহলে এই যে তিনটা আমরা জানি সক্রিয় পরিশোষণ কয়টা? তিনটা। কি কি? লুন্ডেগড় মতবাদ বা সাইটোক্রোম পাম্প মতবাদ, প্রোটন আয়ন কো ট্রান্সপোর্ট, আর হচ্ছে তোমার লেসিথিন বাহক মতবাদ। বুঝছো? এই তিনটা হচ্ছে তোমার সক্রিয় পরিশোষণ। আর নিষ্ক্রিয় কোনটা? নিষ্ক্রিয় হচ্ছে টোটাল চারটা। নিষ্ক্রিয় কয়টা? নিষ্ক্রিয় হচ্ছে চারটা। চারটা। চারটার মধ্যে কি কি? প্রথমে হচ্ছে যে ডোনান সাম্যাবস্থা আছে, এটা আমরা লিখি ডোন্যান, আসলে ডোন্যান সাম্যাবস্থা। তারপরে কি? ব্যাপন তত্ত্ব, ডিফিউশনের মাধ্যমে বা ব্যাপনের মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাপন তত্ত্ব। এরপরে কি? এরপরে হচ্ছে আয়ন এক্সচেঞ্জ। ঠিক আছে, আয়ন এক্সচেঞ্জ যে মতবাদ, আয়ন এক্সচেঞ্জ মতবাদ। তারপরে কি? তারপর হচ্ছে মাস ফ্লো বা ব্যাপক প্রবাহ। ঠিক আছে, মাস ফ্লো অথবা ব্যাপক প্রবাহ। ব্যাপক প্রবাহ। তাহলে এই চারটা হচ্ছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় কেন? কারণ নিষ্ক্রিয়তে তোমার এটিপির প্রয়োজন হয় না, এটিপির প্রয়োজন হয় না, এই জন্য এদেরকে বলা হয় নিষ্ক্রিয়। আর এগুলো হচ্ছে সক্রিয়। বুঝছো? এখন পরীক্ষায় তোমার হয় নিষ্ক্রিয় চাইবে বা যে কোনো একটা সক্রিয় চাইবে, বাট সক্রিয় যেহেতু তোমার তিনটা, এখান থেকে নেগেটিভ কোশ্চেন করার চান্স বেশি, যে কোনটা সক্রিয় না বা কোনটা নিষ্ক্রিয়। বুঝছো? এভাবে কোশ্চেনটা করা তোমার হচ্ছে বেশি ইজি, অ্যান্ড হচ্ছে তোমার পরীক্ষাতে তারা একটু ডাউটে ফেলতে চায়, এজন্য এরকম কোশ্চেন করতে পারে। নিচের কোনটি সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে প্রযোজ্য? সক্রিয় পরিশোষণ, সক্রিয় যে লুন্ডেগড় মতবাদ বা সাইটোক্রোম মতবাদ একটু আগে দেখলাম। সক্রিয় লবণ পরিশোষণ মতবাদ কোনটা? আবার একই কোশ্চেন, লুন্ডেগড় মতবাদ। নেক্সট আমরা দেখি খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে সাইটোক্রোম পাম্প ধারণার প্রবক্তা কে? সাইটোক্রোম পাম্প, এটার নাম লুন্ডেগড় কেন হয়েছে? কারণ লুন্ডেগড় বা লুন্ডেগার্ড যেটাই বলি না কেন, তিনি হচ্ছে আবিষ্কারক। ঠিক আছে, তাই এটার প্রবক্তা হচ্ছে লুন্ডেগার্ড বা লুন্ডেগড়। নিচের কোনটি আয়ন বাহক মতবাদ? আয়ন বাহক মতবাদ। আচ্ছা দেখো, ডোনান সাম্যাবস্থা, ব্যাপক প্রবাহ, ব্যাপন মতবাদ, এই তিনটাই কি? এই তিনটা হচ্ছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়তে কি হয়? নিষ্ক্রিয়তে কি বাহক প্রয়োজন? না, বাহক প্রয়োজন না, তাই না? বাহক প্রয়োজন কোথায়? সক্রিয়তে। তাহলে সক্রিয় কোনটা? এই যে লুন্ডেগড়। নিচের কোনটি সক্রিয় পরিশোষণ মতবাদ? সক্রিয় কোনটা? সক্রিয় হচ্ছে লেসিথিন বাহক, তাই না? সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? আচ্ছা দেখো, সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে কি প্রয়োজন হয়? এটিপি প্রয়োজন হয়, কারণ এটিপি দিয়ে তো কাজ করতেছে, তাই না? এখন সক্রিয় পরিশোষণে তাহলে কি হচ্ছে? এটিপির পরিমাণটা কম হচ্ছে, তাহলে আবার এটিপিটা রিজেনারেট করতে হবে, আবার উৎপাদন করতে হবে, তৈরি করতে হবে, তাই তো? তাহলে এই রিজেনারেট বা উৎপাদন করে কিসের মাধ্যমে? শ্বসনের মাধ্যমে। তাহলে সক্রিয় পরিশোষণে কি করতে হবে? শ্বসন হার বৃদ্ধি পাবে, মানে সক্রিয় পরিশোষণের জন্য, সক্রিয় পরিশোষণে তোমার এটিপি বেশি ইউজ হচ্ছে, তাহলে এটিপির গ্যাপটাকে ফিল আপ করতে হবে। এটিপির গ্যাপ ফিল আপ হয় কিসের মাধ্যমে? শ্বসনের মাধ্যমে, কারণ শ্বসনে এটিপি উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে শ্বসন হারটা বাড়াতে হবে, এটিপির গ্যাপটা ফিল আপ করতে হবে। এটিপি। আচ্ছা, এরপর দেখো, কোন ক্ষেত্রে প্রশোধন হার বেশি হয়? যদি প্রশোধন হার বেশি হয় যদি আর্দ্রতা বেশি থাকে। আর্দ্রতা মানে কি? আর্দ্রতা মানে হচ্ছে বায়ুতে বাষ্পের পরিমাণ অনেক বেশি। আচ্ছা, বায়ুতে যদি বাষ্প অলওয়েজ মানে অলরেডি যদি থাকে, তাহলে নতুন করে কি আর পানি ওখানে যুক্ত হতে পারবে? নতুন করে কি H2O যে বাষ্প আকারে যুক্ত হতে পারবে? না। তাহলে আর্দ্রতা বেশি হওয়া যাবে না, আর্দ্রতা কি হতে হবে? কম হতে হবে। বুঝছো? তারপর তাপমাত্রা কম। দেখো, পানিটাকে তো বাষ্প আকারেই কিন্তু প্রশোধনের মাধ্যমে বায়ুতে ত্যাগ করা হচ্ছে বা বায়ুতে পাঠানো হচ্ছে, তাই না? তাহলে তাপমাত্রা কম থাকলে কি তোমার হচ্ছে পানি থেকে যে মানে তরল থেকে বাষ্পে বাষ্পে পরিণত হয়, এটা কি তাড়াতাড়ি হবে? না। তাহলে তাপমাত্রা কি থাকতে হবে? বেশি থাকতে হবে। এরপর দেখো, বায়ু প্রবাহ কম। আচ্ছা দেখো, কোনো একটা জায়গায় যখন বেশি পরিমাণে বাষ্প সেখানে জমা হবে, তাই না? সেখানে জমা হয়ে একটা জায়গায় এসে স্যাচুরেটেড করে দিবে। এরপর যখন বাতাস আসবে, বাতাসটা ওই জায়গা থেকে যে বাষ্পগুলো জমা হয়েছিল সেগুলো অন্য জায়গায় নিয়ে যাবে, তখন আবার সেখানে প্রশোধন হবে। তার মানে কি, বায়ু প্রবাহ যদি থাকে তাহলে এটা অবশ্যই প্রশোধনে হেল্প করবে। তাহলে বায়ু প্রবাহ কি হতে হবে? বেশি হতে হবে।
এরপর দেখো বায়ুচাপ কম। আচ্ছা, বায়ুচাপ কম এটা হলে কি হয়? বায়ুচাপ যখন কম হয়, বায়ুচাপ যখন কম হয় তখন পানির স্ফুটনাঙ্ক কমে যায়। স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যায়। আচ্ছা, স্ফুটনাঙ্ক কমে গেলে কি হবে? কম তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হবে, তাই তো? কম তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হবে। তাহলে যখন আবহাওয়ার তাপমাত্রা কম থাকবে, কম থাকলে কি হবে? কম তাপমাত্রায় কম তাপমাত্রাতে বেশি পরিমাণে বাষ্পে পরিণত হবে। আবার যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন আরো বেশি হবে, আরো বেশি পরিমাণে বাষ্পে পরিণত হবে, তাই না? তাহলে বায়ুচাপ বেশি হলে স্ফুটনাঙ্ক কমে যাবে। স্ফুটনাঙ্ক কমে গেলে কি হবে? কম তাপমাত্রায় কম তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হবে। এর ফলে প্রশোধনটা বৃদ্ধি পাবে। ইন্টারেস্টিং একটা বিষয় কি জানো? পাহাড়ে যখন তুমি যাবা, পাহাড়ে গেলে বা হচ্ছে পর্বতে গেলে, ওইখানে বায়ুচাপটা অনেক কমে যাবে। আচ্ছা, বায়ুচাপ কমে গেলে সেখানে রান্না করা কঠিন হয়। কেন রান্না করা কঠিন হয়? কারণ কম তাপমাত্রাতেই তোমার পানিটা বাষ্পে পরিণত হয়। এখন দেখো, তুমি যদি একটা তরকারি রান্না করতে চাও, তাহলে তরকারির যে সবজিগুলা বা হচ্ছে মাংস, মাছ, এগুলা কি করতে হয়? ফুটতে হয়, তাই না? সেখানে পানিতে থেকে তাকে সিদ্ধ হইতে হয়। তাহলে পানি যদি বাষ্পে পরিণত হয়ে যায়, পানিটা যদি কম তাপমাত্রায় ফুটে বাষ্পে পরিণত হয়ে যায়, তাহলে কি সিদ্ধ করার জন্য যথেষ্ট সময় পাবে না সে, তাই না? যথেষ্ট সময় সিদ্ধ হবে না। তার মানে কি, সময়টা অনেক কমে যাবে, মানে পানি থাকবেই না, পানিটা বাষ্পে পরিণত হবে। তাহলে পানি থেকে সিদ্ধ হবে? হবে না। তাহলে এই জন্য পাহাড়ে বা পর্বতে রান্না করা কঠিন। কেন? কারণ বায়ুচাপ অনেক কম। এরপর আসি আমরা, উদ্ভিদের প্রধান প্রশোধন অঙ্গ কোনটা? উদ্ভিদের প্রধান প্রশোধন অঙ্গ কি? পাতা। এটা তো আমরা সবাই জানি। কেন? কারণ পাতায় পত্ররন্ধ্র সব থেকে বেশি থাকে, আর পত্ররন্ধ্র দিয়ে কি হয়? প্রশোধন হয়। নিচের কোনটি উদ্ভিদ বাতাস হতে গ্রহণ করে? বাতাস হতে কোনটা গ্রহণ করে? কার্বন, সোডিয়াম, নাইট্রোজেন, ক্লোরিন। দেখো, নাইট্রোজেন মাটি থেকে নেয়, এটা আমরা পড়ে আসছি। ক্লোরিন এটা Cl মাইনাস হিসেবে গ্রহণ করে, সোডিয়াম Na প্লাস হিসেবে গ্রহণ করে। কোথায়? পানির মাধ্যমে। বুঝছো? পানির মাধ্যমে এগুলো গ্রহণ করে। তাহলে কি হবে? কার্বন। কারণ কার্বনটা কি হিসেবে গ্রহণ হচ্ছে? কার্বন ডাই অক্সাইড হিসেবে গ্রহণ হচ্ছে। কার্বন ডাই অক্সাইড তো বাতাসেই থাকে, তাই না? এরপর আসি আমরা, লুকায়িত পত্ররন্ধ্র পাওয়া যায় কোথায়? আচ্ছা, এখানে দেখো, লুকায়িত পত্ররন্ধ্র, এটার কাজ কি আসলে? লুকায়িত পত্ররন্ধ্র কোথায় থাকবে জানো? টিস্যুর একদম ভিতরের দিকে থাকবে। বুঝছো? তার মানে পত্ররন্ধ্রের কাজ কি? সেখান থেকে তোমার হচ্ছে বাষ্প বের হবে, মানে প্রশোধনের সময় বাষ্প বের হবে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাসগুলো আসলে বের হবে, তাই না? তাহলে তাকে এনভায়রনমেন্টের সাথে সরাসরি একটা কানেকশন থাকতে হবে। টিস্যুর একদম সারফেসে থাকতে হবে, একদম বাইরের দিকে থাকতে হবে। যদি ভিতরের দিকে থাকে সে, তাহলে কি হবে? পত্ররন্ধ্র তার কাজটা করতে পারবে না। তাহলে লুকায়িত পত্ররন্ধ্র এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে তোমার টিস্যুর ভেতরের দিকে। টিস্যুর ভেতরের দিকে থাকার কারণে এ কি করবে? এ হচ্ছে এর এর ভিতর দিয়ে বাষ্প ঠিক মতন বের হবে না, বা বেশি পরিমাণে বাষ্প বের হবে না। তার মানে কি হবে? প্রশোধন হার সে কমায় দিবে। এখন দেখো তো, প্রশোধন কাদের কমানো প্রয়োজন? প্রশোধন আসলে কাদের কমানো প্রয়োজন? যেসব উদ্ভিদ পানিটা প্রিজার্ভ করতে চাইবে, যেসব উদ্ভিদ চাইবে যে আমার দেহ থেকে যাতে পানি অপচয় না হয়, তাই না? এখন পানি অপচয় রোধ করা কাদের প্রয়োজন? যারা মরুজ উদ্ভিদ, তাই না? যারা কি? যারা হচ্ছে মরুজ। কারণ মরুভূমিতে মরুভূমিতে আগে থেকেই কি কম? পানি কম, তাই না? তারপর যদি প্রশোধন হয়ে পানি আরো বের হয়ে যায়, তাহলে তো সে বাঁচবে না, তাই না? তাহলে প্রাণীটাকে তাকে প্রিজার্ভ করতে হবে। এখানে মরুজ উদ্ভিদ কোনটা? এই যে করবি, এটা হচ্ছে মরুজ উদ্ভিদ। বাকিগুলা দেখো, খুবই হাস্যকর কিছু এক্সাম্পল, মানে অপশনে দিছে। হাইড্রিলা, তারপরে হচ্ছে শাপলা, কচুরিপানা, এই তিনটাই কি? এই তিনটাই হচ্ছে পানিতে জন্মায়। তাহলে যে পানিতে জন্মায় তাকে কি পানি প্রিজার্ভ করতে হবে? তার তো পানি তো অসংখ্য আছেই, ভর্তি পানি, তাই না? রক্ষী কোষের কাজ কি আছে? রক্ষী কোষের কাজ আমরা জানি যে পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে, এটা আমরা জানি। এছাড়াও আর কি? রক্ষী কোষে অনেক বেশি কি থাকে জানো? ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট থাকে। আচ্ছা, এটা থাকার ফলে কি হয়? খাদ্য তৈরি হয়, নট খাদ্য সঞ্চয়। এরপর আমরা আসি, নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায় কোন উদ্ভিদে? নিমজ্জিত মানে কি? একটু আগে যেটা পড়াইলাম আমরা, লুকায়িত, তাই না? ওটা হচ্ছে নিমজ্জিত। তাহলে কোথায় পাওয়া যায়? যে মরুজ উদ্ভিদে পাওয়া যায়। এরপর আসি আমরা, পত্ররন্ধ্র খোলা ও বন্ধের কারণ কি? আচ্ছা দেখো,
পত্ররন্ধ্র কেন খুলতেছে, কেন বন্ধ হচ্ছে? কারণ রক্ষী কোষে তোমার যখন পানি প্রবেশ করে, রক্ষী কোষটা কি হয়, ফুলে ওঠে। ফুলে ওঠে যখন, তখন একে অপরের থেকে আড়াআড়িভাবে দূরে সরে যায়, তারপর মাঝখানে একটা ফাঁক তৈরি হয়, বা ওটা হচ্ছে রন্ধ্র যেটা, তাই না? তাহলে পত্ররন্ধ্রটা খুলে যায়। তাহলে এটা কিসের কারণে? যখন রক্ষী কোষের টার্গেট প্রেসার বেড়ে যায়। টার্গেট প্রেসার কেন বেড়ে যায়? টার্গেট প্রেসার বেড়ে যায় কারণ পানি প্রবেশ করে, পানি প্রবেশের কারণে, পানি প্রবেশের কারণে। আচ্ছা, এরপর আসি আমরা, কোন আয়নটি পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে? পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে ব্লু লাইট বা নীল আলো, তাই না? ব্লু লাইট। এ কি করে জানো, কিভাবে এটা কাজ করে? কি, এ হচ্ছে তোমার পটাশিয়াম, পটাশিয়ামকে প্রবাহ করে নিয়ে যায়। যখন পটাশিয়ামটা তোমার রক্ষী কোষের কাছে যায় বা পত্ররন্ধ্রে যায়, তখন পত্ররন্ধ্র খুলে যায়। কার কারণে? এই যে পটাশিয়ামের কারণে, পটাশিয়ামের কারণে। তাহলে পটাশিয়াম জমা হলে পত্ররন্ধ্র খুলে যাবে, পটাশিয়াম যদি বের হয়ে যায় তাহলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। আমাদের অ্যান্সার হচ্ছে পটাশিয়াম। এরপর আসি আমরা পত্ররন্ধ্র বন্ধ খোলা হওয়া, এটা হচ্ছে এই যে পটাশিয়াম। দিনের বেলায় আলোক বর্ণালীর কোন অংশ রক্ষী কোষের রিসেপ্টরকে উদ্দীপিত করে? এই যে নীল, একটু আগে পড়লাম আমরা, ব্লু লাইট বা নীল আলো। নিচের কোন আলো, এই যে ব্লু আলো বা ব্লু লাইট, একই দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণকে বৈষম্য ভিত্তিক ঝিল্লি দ্বারা পৃথক রাখলে কোন প্রক্রিয়াটি ঘটে? আচ্ছা দেখো, এখানে সবগুলো প্রক্রিয়া আমরা একটু জানি। ব্যাপন মানে কি? ব্যাপন মানে হচ্ছে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে ধাবিত হওয়া। আমি মুখে মুখে বলি, ঠিক আছে? তাহলে শোনো, তাহলে তোমাদের হয়ে যাবে। প্রশোধন কি? প্রশোধন হচ্ছে পানি যেটা তরল আকারে ছিল, এটা বাষ্পে পরিণত করা এবং উদ্ভিদের পত্ররন্ধ্রের মাধ্যমে এনভায়রনমেন্টে, পরিবেশে ছেড়ে দেওয়া। এরপর আসে ইমবাইবিশন। ইমবাইবিশন কাদের হয় জানো? যারা হচ্ছে হাইড্রোফিলিক পদার্থ, হাইড্রোফিলিক। আচ্ছা, হাইড্রোফিলিক মানে কি? পানির প্রতি যার আকর্ষণ আছে, ফিলিক এটা হচ্ছে আকর্ষণ, হাইড্রো মানে হচ্ছে পানি, পানির প্রতি যার আকর্ষণ আছে সেটা হচ্ছে হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক পদার্থ যে পানি শোষণ করে, পানি শোষণের প্রক্রিয়াকে বলা হচ্ছে ইমবাইবিশন। বুঝছো? যদি এক্সাম্পল দেই, তুমি হচ্ছে একটা কাঠের গুঁড়ি যদি তুমি হচ্ছে একটা পুকুরে ফেলে দাও, তাহলে কি হবে? কিছুক্ষণ পরে কাঠের গুঁড়িটার মধ্যে অনেক বেশি পানি ঢুকে যাবে, তাই না? কাঠের গুঁড়ি দেখবে আপনি আপনি ভারী হয়ে গেছে। কেন ভারী হয়ে গেছে? কারণ সেখানে পানি প্রবেশ করছে। সেখানে কেন পানি প্রবেশ করছে? কারণ কাঠের গুঁড়িটা হচ্ছে হাইড্রোফিলিক, এবং সে কোন প্রক্রিয়ার মাধ্যমে এই পানিটা গ্রহণ করছে? ইমবাইবেশনের মাধ্যমে। আচ্ছা, তাহলে অভিস্রবণটা কি? অভিস্রবণ হচ্ছে, মনে করো একটা কম ঘনত্ব আর একটা হচ্ছে বেশি ঘনত্ব, মাঝখানে যে পর্দাটা আছে এটাকে বলা হয় বৈষম্য ভেদ্য ঝিল্লি বা সেমি পারমিয়েবল মেমব্রেন। কেন? সে সব পদার্থকে পাস করতে দেয় না। বুঝছো? তাহলে অভিস্রবণে কি হয়? কম ঘনত্বের এলাকা থেকে বেশি ঘনত্বের এলাকায় কি প্রবাহ করে? দ্রাবক প্রবাহ করে, দ্রাবক। বুঝছো? এটাকে বলা হচ্ছে অভিস্রবণ, দ্রাবক বা পানি। পানিটা তো দ্রাবক হিসেবেই কাজ করে। এরপর, প্রশোধনের হার বাড়ে কোন অবস্থায়? আর্দ্রতা বাড়লে? না, শিখাইছি। লুকায়িত পত্ররন্ধ্র থাকলে? না। বায়ুর চাপ বাড়লে? নাকি তাপমাত্রা বাড়লে? বায়ুর চাপ কমলে আমরা জানি, আর তাপমাত্রা বাড়লে, এটা তো আমরা শিখছি, তাই না? আচ্ছা, এরপর দেখি আমরা, নিচের কোনটি বাড়লে প্রশোধন কমে? কোনটা বাড়লে প্রশোধন কমে? দেখো, বায়ু প্রবাহ বাড়লে প্রশোধন তো বাড়বে, শিখে আসছি কেন। তাপমাত্রা বাড়লেও বাড়বে। আপেক্ষিক আর্দ্রতা, দেখো আপেক্ষিক আর্দ্রতা মানে কি? আপেক্ষিক আর্দ্রতা যদি, সেখানে বাষ্প কত পরিমাণে আছে, ঠিক আছে? কত পরিমাণে বাষ্প আছে একটা জায়গায়, সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা। এখন কোন জায়গায় যদি আগে থেকে অনেক বেশি বাষ্প থাকে, সেখানে কি নতুন করে প্রশোধনের মাধ্যমে আরো বেশি বাষ্প প্রবেশ করবে বা যাবে? না, তাই না? তাহলে আপেক্ষিক আর্দ্রতা বাড়লে প্রশোধন কমে। নিচের কোনটি নীল বর্ণের রঞ্জক পদার্থ? দেখো, এই যে এখানে ফাইকোসায়ানিন, সায়ানিন এটা হচ্ছে নীল। বাকিগুলা দেখো, বাকিগুলা কি কি? বাকিগুলা ক্যারোটিন, ক্যারোটিন হচ্ছে কমলা। খুবই ইজি মনে রাখা এটা, ক্যারোটিন, কমলা, ক ক, তাই না? এরপর দেখো জ্যান্থোফিল, জ্যান্থোফিল মানে কি? হলুদ। এটা, এটা হচ্ছে হলুদ। তারপরে ফাইকো এরিথ্রিন, এরিথ্রিন, এরিথ্রিনটা দিয়ে আমাদের একটা মাথায় হিট করতেছে একটা শব্দ, সেটা হচ্ছে এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট কার নাম? আরবিসির নাম। আরবিসির কালার কি? লাল। বুঝছো? আচ্ছা, তাহলে এখানে কি চাইছে? নীল। নীলটা কি? ফাইকোসায়ানিন।
এরপর কোনটা কি বলছে, কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়? একক আলো হিসেবে লাল আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়, এটা হচ্ছে একক আলো। কিন্তু দ্বৈত যদি আলো থাকে তাহলে আমরা জানি যে আলোর 7টা বর্ণ থাকে, তাই না? মানে কি, তোমরা যে আলোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাদা আলো। সাদা আলো কেন? কারণ এখানে মানে সাদা আলো, এটা হচ্ছে অনেক রকম 7 প্রকারের লাইট থাকে বা আলো থাকে, তারা একসাথে মিশ্রণ হয়ে সাদা আলো তৈরি করছে। তাহলে এই যে 7 প্রকার, মানে রংধনুতে যে 7 প্রকার দেখা হয়, এটা কি বেনি, আসহ, কলা। আচ্ছা, এখান দ্বারা এটা দ্বারা কি বোঝায়? বেনি মানে কি? বেগুনি, নিতে নীল, নীলের ইংলিশ কি? ইন্ডিগো, ঠিক আছে। আতে আসমানি, আসমানের ইংলিশ কি? ব্লু, এটা যাতে ভুল না হয়। আচ্ছা, শতে সবুজ, হতে হলুদ, কতে কমলা, আর লতে লাল, ঠিক আছে। আচ্ছা, দ্বৈত আলো হিসেবে, দ্বৈত মানে হচ্ছে দুইটা, দুই রকম আলো হিসেবে এই যে প্রথমে যেটা আমরা দেখতে পাইতেছি, প্রথম বেনি এবং হচ্ছে শেষে যে কমলা, তাই না? এই দুইটা দ্বৈত আলো হিসেবে যখন থাকবে, এ বেগুনির সাথে নীল, কমলার সাথে লাল, এটা তখন সালোক সংশ্লেষণের হার বাড়াবে, বুঝছো? তাহলে সব থেকে বেশি হয় একক আলো হিসেবে লাল, আর যদি দ্বৈত তাহলে প্রথমে বেনি, শেষের কলা, বুঝছো? বেনিতে কি? বেগুনি নীল, কলাতে কমলা লাল, এটা হচ্ছে সালোক সংশ্লেষণের হার বাড়াবে। তাহলে কোশ্চেন দেখো কি বলছে, সালোক সংশ্লেষণে ব্যবহৃত আলোর সবচেয়ে কার্যকরী বর্ণালী কোনটি? এখানে সবগুলো দেখো একক, একটা বলছে, তাহলে কি হবে? লাল। এখন দেখো এখানে কি বলছে, দ্বৈত, দেখো সবগুলা কিন্তু জোড় হিসেবে আছে, বুঝছো? তাহলে আমরা কি জানি? বেগুনি নীল, বেনি, আর কমলা লাল। বেনি কোথায় আছে দেখো তো? বেনি, কলা, এই যেটা আমাদের অ্যান্সার, খুব ইজি। এরপর দেখি পিগমেন্ট সিস্টেম একে কোন ক্লোরোফিল থাকে? পিগমেন্ট সিস্টেম 1 এটাতে থাকে হচ্ছে P700, বুঝছো? আর পিগমেন্ট সিস্টেম 2 এটাতে কি থাকে? এটাতে থাকে হচ্ছে P680। কেমনে মনে রাখবা? খুবই ইজি। পিগমেন্ট সিস্টেম 1, এক মানে কি? সে সুপেরিয়র, সে 1 নম্বর, সে বড়, তাই না? তাহলে কি হবে? P700। আমরা জানি 700 আর 680 আছে, তাই না? এখন গুলায় ফেলি আমরা, কেমনে মনে রাখবো? এক, সে একাই 100, সে একাই 100, সে সব থেকে সুপেরিয়র, বড়, তাহলে কি হবে? P700। আচ্ছা, এরপর আসি আমরা, পাতায় ক্লোরোফিল অণু সৃষ্টির জন্য কোন মৌলটা? এটা তো ডিসকাশনের সময় বলে দিছি, ম্যাগনেসিয়াম। সালোক সংশ্লেষণের আলোক পর্যায় সংঘটিত হয় কোনটিতে? আচ্ছা, এটা এটা আমাদের জানার জন্য একটু আমি একটা জিনিস পড়াই, সেটা তোমাদের খুবই কাজে লাগবে। ক্লোরোফিল এখন বা ক্লোরোপ্লাস্ট, এটার আমরা যদি একটু আকৃতিটা দেখি কিরকম, এই যে এরকম তোমরা অনেকগুলা থলে দেখতে পাও, তাই না? থলের মতন আকৃতির জিনিস দেখতে পাও। তাহলে এই যে একটা থলে, এটাকে বলা হয় থাইলাকয়েড, থলে আকৃতির, থাইলাকয়েড। মনে রাখা খুবই ইজি, থাইলাকয়েড, একটা থলের মতন, এটা হচ্ছে থাইলাকয়েড। দেখো অনেকগুলা থলে মিলে একটা গুচ্ছ তৈরি করছে না? এই গুচ্ছকে বলা হয় কি জানো? এই গুচ্ছকে বলা হয় গ্রানাম। সিঙ্গুলারে গ্রানাম, আমরা জানি একটা থাকে না, অনেকগুলা থাকে, প্লুরালে হচ্ছে গ্রানা। এখন থাইলাকয়েড মানে গ্রানাম একে অপরের সাথে কানেক্টেড থাকতে পারে, বুঝছো? কানেক্টেড থাকে। এখন আমরা ওইটাতে না যাই, ভিতরে যাই। এই যে থাইলাকয়েড যেটা আছে, থাইলাকয়েডের এখানে ভিতরে কি থাকে জানো? কোয়ান্টোজোম থাকে, এখানে থাকে কোয়ান্টোজোম। আর কোয়ান্টোজোমের একটা উপাদান কি? কোয়ান্টোজোমের একটা উপাদান হচ্ছে ক্লোরোফিল। আচ্ছা, এরপরে বাইরে যে স্ট্রোমা, অনেকগুলো ধাত্র পদার্থ থাকে বাইরে, তাই না? এটার বাইরে অনেকগুলো ধাত্র পদার্থ থাকে, এদেরকে বলা হচ্ছে স্ট্রোমা। এখন কোনটাতে আলোক পর্যায় হয়, কোনটাতে অন্ধকার পর্যায় হয়? এই যে দেখো স্ট্রোমা, সরি এটা স্ট্রোমা, বুঝছো? স্ট্রোমা, এই যে আমরা যে স্ট্রোমা, এই স্ট্রোমাতে হয় হচ্ছে অন্ধকার পর্যায়, মানে হচ্ছে আলোক নির্ভরশীল না যেটা, তাই না? অন্ধকার। এখন অন্ধকার পর্যায় বা যেখানে কার্বোহাইড্রেট তৈরি হয়, সেটা কি কি আছে? সেটা আছে হচ্ছে C3
C4 আর CaN, এই 3 প্রকার, তাই তো। আর আর এই যে থাইলাকয়েডের ভিতরে এখানে এখানে থাকে কি ক্লোরোফিল। এখানে কি হয়, এখানে হয় হচ্ছে আলোক পর্যায়। এখানে কি ঘটে, এখানে ঘটে হচ্ছে আলোক পর্যায়। কারণ কি থাকে, সেখানে ক্লোরোফিল থাকে, তাই না? ক্লোরোফিল তো তোমার হচ্ছে আলোটা গ্রহণ করবে, তাই না? সেখানে কি হচ্ছে তাহলে, আলোক পর্যায় ঘটতেছে। তাহলে আরেকবার ছোট্ট করে একটু রিক্যাপ করি। থাইলাকয়েড কি, একটা থলের মতন আকৃতি গঠন, এটা হচ্ছে থাইলাকয়েড। অনেকগুলো থাইলাকয়েড মিলে তৈরি করে গ্রানাম। সিঙ্গুলার গ্রানাম, প্লুরাল হচ্ছে গ্রানা। এই গ্রানাম গ্রানা এগুলো হচ্ছে একে অপরের সাথে কানেক্টেড থাকতে পারে। তো থাইলাকয়েডের যে প্রকোষ্ঠ আছে, প্রকোষ্ঠের ভিতরে কি থাকে, কোয়ান্টোজোম থাকে। কোয়ান্টোজোমে কি থাকে, ক্লোরোফিল থাকে। এই জন্য ওখানে কি হয়, আলোক পর্যায় হয়। এবং বাইরে যে অংশটা ধাত্র, সেটাকে বলে স্ট্রোমা। স্ট্রোমাতে কি হয়, অন্ধকার পর্যায় হয়। অন্ধকার পর্যায় মানে কি, C3, C4, CM, যে কার্বোহাইড্রেট তৈরি করার পর্যায়গুলো, এগুলো ঘটে স্ট্রোমাতে। তাহলে দেখো, সালোক সংশ্লেষণের আলোক পর্যায় সংঘটিত হয় কোনটাতে বা কোথায়, আলোক পর্যায়, তাহলে কোথায়, কোথায়, থাইলাকয়েডে। আচ্ছা, নেক্সট আমরা দেখি C3 চক্রের জন্য কোনটা সঠিক। C3 চক্রের জন্য, C3টা কি একটা অন্ধকার পর্যায়ের, আমি একটু আগে দেখালাম, তাহলে এটা কোথায় ঘটে, স্ট্রোমাতে ঘটে। আচ্ছা, নেক্সট আমরা আসি, অত্যাধিক আলো ও উচ্চ তাপমাত্রায় কোনটা ঘটে। আমরা জানি অত্যাধিক আলো এবং উচ্চ তাপমাত্রায় কি ঘটে, আলোক শোষণ ঘটে, তাই না? আলোক শোষণ বা ফটো রেসপিরেশন। এটাতে কি হয়, এটাতে একটাতে একটা প্ল্যান্ট কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার পরিবর্তে অক্সিজেন গ্রহণ করবে, কার্বন ডাইঅক্সাইড ছাড়বে। ঠিক আছে, সালোক সংশ্লেষণে কি হয়, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ছাড়ে। বাট এখানে হিতে বিপরীত হচ্ছে, অক্সিজেন গ্রহণ করতেছে, কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছে। এটাকে বলা হয় আলোক শোষণ বা ফটো রেসপিরেশন। এরপর আসো, সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে উৎপন্ন হয় কোনটা। আলোক পর্যায়ে তোমার এডিপির সাথে ফসফেট বাইন্ড করে এটিপি উৎপন্ন করে, আবার এনএডিপি, ওখান থেকে এনএডিপি H+H+ এটা উৎপন্ন হয়, তাই না? তাহলে এই দুইটা হচ্ছে আলোক পর্যায়ে উৎপন্ন হয়। দেখো, বাকিগুলা মনে রাখা বা হচ্ছে বাকিগুলো যে ভুল, এটা বের করা খুবই ইজি। দেখো, শর্করা, শর্করা এটা কোথায় হয়, অন্ধকার পর্যায়ে তৈরি হয়, তাই না? তোমাতে যে C3, C4, CAM আছে, এগুলা তো তোমার শর্করা উৎপন্ন হয়, তাহলে তো ওটা আগেই হবে না, আগেই ভুল। বায়োলজিক্যাল কয়েন বলা হয় এটিপি কে, এটা নিয়ে কিছুই বললাম না, এটা কথা বললেই টাইম লস হবে। নিচের কোনটিতে জৈব মুদ্রা উৎপাদিত হয়, এই যে এটিপি, এটিপি কোথায় উৎপন্ন হয়, এটিপি উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়াতে, তাই না? এই জন্য এটাকে কি বলে, শক্তি ঘর বলে বা পাওয়ার হাউস অফ সেল। নিচের কোনটিকে বায়োলজিক্যাল কয়েন, এটিপি। আচ্ছা, এরপরে কি বলছে, পানির ফটোলাইসিস, পানির ফটোলাইসিসে কোনটা সহায়তা করে, তাই না? পানির ফটোলাইসিসে ম্যাঙ্গানেজ যেটা আছে, Mn2+, এই ম্যাঙ্গানেজটা হচ্ছে পানির ফটোলাইসিসে সাহায্য করে, বুঝছো? ম্যাঙ্গানেজ, এটা হচ্ছে পানির ফটোলাইসিসে সাহায্য করে। এই যে Mn ছাড়াও আরেকটা পানির ফটোলাইসিসে সহায়তা করে, সেটাকে ক্লোরিন। আচ্ছা, এই যে Mn2+ আর Cl-, এই দুইটা সবসময় যে Mn2+ থাকবে এরকম না, Cl- থাকতে পারে। বা তোমাকে আবার ওইভাবে কোশ্চেন করতে পারে যে নিচের কোন ক্যাটায়নটা, নিচের কোন অ্যানায়নটা, এভাবে, বুঝছো? আচ্ছা, এরপর আসি আমরা, কেলভিন চক্র কোথায় সংঘটিত হয়। কেলভিন চক্র কোথায় হবে, থাইলাকয়েডে নাকি স্ট্রোমাতে? এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বোহাইড্রেট তৈরি করার পর্যায়, তাই না? অন্ধকার পর্যায়, এটা হবে কোথায়, স্ট্রোমাতে। কিভাবে স্ট্রোমাতে হইতেছে ওটা আমি ওই একটা স্লাইডে কত কিছু বুঝাই দিছি, ওই একটা স্লাইড পড়লে দেখবা তোমরা অনেক এমসিকিউ করতে পারতেছো, অ্যান্সার করতে পারতেছো। C3 উদ্ভিদের কার্বন বিজারণ প্রক্রিয়ায় প্রথম স্থায়ী পদার্থ কোনটা। আচ্ছা, C3 এখানে কি বলছে, C3, C3তে কি, C3তে হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বন যুক্ত 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই না? আর যদি আমরা C4 বলি, C4 এ কি পাবো আমরা, C4 এ পাবো হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আমরা দুইটাই শিখে নিই। সরি, আচ্ছা, C3 থেকে, C3 হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, C3তে যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা কয় কার্বন বিশিষ্ট জানো, এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট। এরপর আসি আমরা, ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ যেটা, সেটা কয় কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট। একটু আগে আমরা এটা শিখলাম, তাই তো, খুবই ইজি। এরপর C3 চক্রের কার্বন ডাইঅক্সাইডের গ্রহিতা কোনটা।
আচ্ছা, C3 চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রহিত আমরা হচ্ছে C4 দুইটা শিখবো। C3 তে হচ্ছে তোমার রাইবোলোজ 1,5 বিস ফসফেট, এটা হচ্ছে C3 তে। আর C4 এ হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এটা হচ্ছে C4 এর। কার এটা? C4 এর। আর আমরা কোনটা শিখলাম? C3 রাইবোলোজ 1,5 বিস ফসফেট, বুঝছো? আচ্ছা, আর এটাতে কোন এনজাইমটা ইউজ হয়? রুবিস্কো এনজাইম, এনজাইমটার নাম কিন্তু রুবিস্কো। আচ্ছা, কেলভিন চক্রে বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে প্রবেশ করে কয় কার্বন বিশিষ্ট যৌগের সাথে কি হয়? যুক্ত হয়। আচ্ছা, কেলভিন চক্রে দেখো, কেলভিন চক্রে রাইবোলোজ 1,5 বিস ফসফেট, এটা কয় কার্বন বিশিষ্ট? এটা হচ্ছে তোমার 5 কার্বন বিশিষ্ট। এটার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলো, কার্বন ডাইঅক্সাইড এটা কয় কার্বন বিশিষ্ট? এটা হচ্ছে 1 কার্বন বিশিষ্ট। তাহলে উৎপন্ন হবে কয় কার্বন বিশিষ্ট যৌগ? 6 কার্বন বিশিষ্ট যৌগ। এটা কি? এটা হচ্ছে কিটো অ্যাসিড। এই কিটো অ্যাসিডটা হচ্ছে অস্থায়ী কিটো অ্যাসিড, তৈরি করে অস্থায়ী কিটো অ্যাসিড, অস্থায়ী কিটো অ্যাসিড। তাহলে 5 কার্বন বিশিষ্ট, তাই না? এরপর আমরা আসি C3 চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রহণকারী যৌগটি 5 কার্বন বিশিষ্ট, একটু আগে তো আমরা এটা পড়লাম, তাই না? নিচের কোনটি অধিকাংশ ক্ষেত্রে উদ্ভিদের এরিথ্রোজ 4 ফসফেট হিসেবে বিরাজ করে? আচ্ছা আচ্ছা, দেখো এরিথ্রোজ, তাই না? আমরা সেল কেমিস্ট্রির যে এমসিকিউ সলভ ক্লাসে তোমরা যদি দেখে থাকো, এরিথ্রোজ কি বলছিলাম? এরিথ্রোজ হচ্ছে 4 কার্বন, একটা টেট্রোজ, তাই না? তাহলে টেট্রোজ হলে কয় কার্বন বিশিষ্ট হবে এরিথ্রোজ? এরিথ্রোজ হচ্ছে একটা টেট্রোজ, তাহলে কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। 4 কার্বন বিশিষ্ট এখানে কোনটা আছে? একটাই আছে, যে C4H8O4। এখন তোমরা যদি ইরিথ্রোজ 4 ফসফেট, এটা তোমরা যদি ফর্মুলা না জানো, ঠিক আছে, মলিকুলার ফর্মুলা যদি না জানো, তারপরে কিন্তু অ্যান্সার করতে পারতেছো। C4 উদ্ভিদ হলো, আচ্ছা C4 উদ্ভিদ কোনটা? C4 উদ্ভিদ হচ্ছে আখ, ভুট্টা, সরগম, মিল্লাত, কাউন, চীনা, গিনি ঘাস, এগুলা, তাই না? তাহলে তোমরা কি করবা? তোমরা হচ্ছে C4 উদ্ভিদের কিন্তু খুব বেশি এক্সাম্পল বইয়ে নাই। সুন্দর করে C4 উদ্ভিদ কোনগুলা একটা স্টিকি নোটে লিখবা, লিখে তোমার বইয়ে মেরে দিবা, ঠিক আছে? তাহলে C4 উদ্ভিদ যে আখ বা ইক্ষু, এটা সাইন্টিফিক নাম কি? স্যাকারাম অফিসিনেরাম। বাকিগুলো দেখো অরিজে স্যাটাইভাইটা কিসের? ধানের, ঠিক আছে? তারপর হচ্ছে গম, এটা হচ্ছে ম্যাঙ্গো বা আম। এই আমার বাসা কোথায় জানো? আমার বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জ কিসের জন্য ফেমাস? চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য ফেমাস, বুঝছো? নামটা দেখে হুট করে মনে পড়লো। C3 চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা কোনটা? এটা কি বলছে? C3 চক্রে তাহলে রাইবোলোজ বিস ফসফেট, তাই না? রাইবোলোজ 1,5 বিস ফসফেট হবে, বাট এখানে রাইবোলোজ বিস ফসফেট দিছে, এটাই তাহলে অ্যান্সার। 1,5 যদি থাকতো আমরা সেখানে যেতাম, বাট এখানে কি বলছে? বিস ফসফেট বলে দিছে, মানে দুইটা ফসফেট থাকবে। আচ্ছা, আর বিস ফসফেট আর বাইফসফেট, এখানে তো বাইফসফেটও বলতে পারতো, বাট বিস ফসফেট কেন বললো? কোশ্চেন আসে না? বাইফসফেট মানে কি দুইটা থাকবে, বাট এদের লোকেশন ফিক্স না। লোকেশন তোমার 1 নাম্বার কার্বন এবং 2 নাম্বার কার্বনে হইতে পারে, 2 এবং 3 নাম্বার কার্বনে হইতে পারে, তাই না? যখন বিস থাকবে, বিস মানে কি প্রথম এবং শেষ কার্বনে সবসময় থাকবে, ঠিক আছে? যেরকম প্রথম কার্বন কোনটা? 1, শেষ কার্বন কোনটা? 5, তাহলে 1 এবং 5 নাম্বার কার্বনে থাকবে, এটার কথা হচ্ছে বিস। এটা মানে হচ্ছে বিস, বুঝছো? প্রথম এবং শেষ কার্বনে থাকবে, তা এই জন্য ওখানে উল্লেখ করে দেয় নাই, বুঝছো? যে 1,5 উল্লেখ করার প্রয়োজন হয় না, বিস শব্দ আছেই তো। ভুট্টা উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক যৌগ কয় ধরনের? আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক যৌগ কয় ধরনের? আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের গ্রাহককে ক্লোরোফিল, তাই না? ক্লোরোফিল কার্বন ডাইঅক্সাইডের গ্রাহককে, আমরা আগে এটা বের করলাম, ক্লোরোফিল। ক্লোরোফিল। এখন আসি আমরা ভুট্টা উদ্ভিদ, এটা কি? এটা হচ্ছে একটা C4 প্ল্যান্ট, C4। আচ্ছা, C4 প্ল্যান্টে ক্লোরোফিল থাকে দুই প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মেজোফিল কোষে যে ক্লোরোফিল থাকে, আর এটা হচ্ছে বান্ডেল শীট।
বান্ডল শীট, বুঝছো? মেসোফিল এবং বান্ডল শীট দুই জায়গায়তে কি থাকে তোমার? ক্লোরোফিল থাকে। কয় প্রকার তাহলে হলো? দুই প্রকার। আর যদি আমরা সি থ্রিতে আসি, সি3তে খালি কি, এটা হচ্ছে সি4 এর, বুঝছো? সি4 এর ক্লোরোফিল। আর সি3তে আসলে কোথায় পাবো? শুধুমাত্র মেসোফিলে পাবো, শুধুমাত্র মেসোফিলে পাবো। এটা হচ্ছে সি3। আচ্ছা, এরপরে আসি আমরা নিচের কোন উদ্ভিদের ট্রান্স অ্যানাটমি দেখা যায়? ট্রান্স অ্যানাটমি হচ্ছে দুই প্রকার। ট্রান্স অ্যানাটমি একটা গঠন, ঠিক আছে? এই গঠনটা কি? মেসোফিল একে সারণ করে যে বান্ডল শীট থাকে, মানে দুই ধরনের যে ক্লোরোফিল থাকে, এই গঠনটাই হচ্ছে ট্রান্স অ্যানাটমি। এটা কোথায় দেখা যায়? সি4 উদ্ভিদ। সি4 উদ্ভিদ কোনটা? ভুট্টা। আচ্ছা, নিচের কোনটি সি4 উদ্ভিদ? আমি বলছিলাম সি4 উদ্ভিদগুলা সুন্দর করে একটা স্টিকি নোটে লিখে রাখবে যে কোনগুলো সি4 উদ্ভিদ। ট্রান্স অ্যানাটমির ক্ষেত্রে কোন জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যটা? সি4। নিচের কোনটি সি4 উদ্ভিদ? আবার একই পর ভুট্টা। কোন উদ্ভিদে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে? দুই ধরনের মানে কি? ওই যে দেখালাম মেসোফিল এবং বান্ডল শীট, ওইটাই, তাই না? কোথায় পাওয়া যায়? আখ বা ইক্ষুতে। এরপর আসি আমরা কোন উদ্ভিদে বান্ডল শীট ক্লোরোপ্লাস্ট থাকে। এটা কোথায়? ধান, বাঁশ, গম, আখ। কোথায়? আখে। কেন? কারণ এটা সি4 এ তো মেসোফিল এবং বান্ডল শীট দুই জায়গাতেই থাকে, আর সি3তে শুধু মেসোফিল। এরপর আসি আমরা নিচের কোন উদ্ভিদটি উচ্চ তাপমাত্রার সালোক সংশ্লেষণ করতে পারে? উচ্চ তাপমাত্রায়। আচ্ছা, উচ্চ তাপমাত্রায় কোনটা? সি4 যারা, তারা। তাহলে সি4 কে? সি4 হচ্ছে ইক্ষু। উদ্ভিদে কয় প্রকার সি4 গতি লক্ষ্য করা যায়? 3 প্রকার, তাই না? একটা হচ্ছে এনএডিপি ম্যালিক এনজাইম, এই প্রকারের। একটা হচ্ছে এনএডি ম্যালিক এনজাইম। আর এটা কি? আর একটা হচ্ছে তোমার কার্বক্সিকাইনেজ ধরনের, তাই না? আর এটা কি? ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ প্রকার। ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ। আচ্ছা, এরপরে আসি আমরা সি4 চক্রের প্রথম স্থায়ী যৌগ কোনটা? এটা কি হবে? এটা হবে হচ্ছে এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে প্রথম যে স্থায়ী। এটা তো ওই তখনই বলে দিছি, সি3 পড়ানোর সময় বলে দিছি। যে কোষীয় অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি পেলে বিশ্ব উষ্ণায়ন কমবে। কোষীয় অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি পেলে বিশ্ব উষ্ণায়ন কমবে। আচ্ছা দেখো, বিশ্ব উষ্ণায়ন এটার জন্য দায়ী কোন গ্যাস? এটার জন্য দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাই না? এখন কোন অঙ্গাণুটা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ছাড়ে? এটা যদি আমরা বের করতে পারি, অ্যান্সার হয়ে গেছে। এখন দুইটা আমাদের হইতে পারে, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া। এই দুইটাই তো অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলোর সাথে কিছুটা কানেক্টেড, তাই না? মাইটোকন্ড্রিয়াতে কি হয়? সে শ্বসন করে, শ্বসনে কি হয়? অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ছাড়ে। তার মানে যদি মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেড়ে যায়, তাহলে কি হবে? বিশ্ব উষ্ণায়ন আরো বেশি হবে। কিন্তু যদি ক্লোরোপ্লাস্টের সংখ্যা কমে যায়, তাহলে সে বেশি বেশি ক্লোরোফিল ইউজ করবে, মানে কার্বন ডাই অক্সাইড ইউজ করবে এবং অক্সিজেন ছাড়বে, তাই না? তাহলে ক্লোরোপ্লাস্ট এবং বিশ্ব উষ্ণায়ন কমবে। এরপর আসি আমরা সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক কোনটা? অভ্যন্তরীণ প্রভাবক মানে কি? তার নিজের দেহের ভেতরে, তাই না? পরিবেশের না। দেখো বাকি সবগুলো পরিবেশের, ক্লোরোফিল হচ্ছে তাদের নিজের দেহে তো থাকে ক্লোরোফিল। আচ্ছা, সরি, গ্লাইকোলাইসিসে সরাসরি কত অণু এটিপি তৈরি হয়? আচ্ছা, গ্লাইকোলাইসিসে দেখো কি তৈরি হয়? 4টা এটিপি আর হচ্ছে 2টা NADH+H+। এখন দেখো এইখানে সরাসরি উৎপাদিত হইতেছে কয়টা এটিপি? এই যে 4টা এটিপি সরাসরি উৎপাদিত হইতেছে, তাই না? অ্যান্সার আমরা কিন্তু পেয়ে গেছি। কিন্তু শুধুমাত্র এই অ্যান্সার পাইলেই হবে না, আমরা আরো কিছু শিখি। চলো, 4টা 2টা, তাহলে 4টা এবং হচ্ছে 2NADH+H+। তাহলে আমরা জানি একটা NADH2 থেকে 3টে এটিপি তৈরি হয়। তাহলে এখানেও কয়টা এটিপি তৈরি হবে? 6টা এটিপি তৈরি হবে। কিন্তু না, 6টা এটিপি তৈরি হয় না। 6টার থেকে আরো 2 মাইনাস করতে হবে। কেন 2 মাইনাস করতে হবে? কারণ NADH2 থেকে 6টা এটিপি, মানে 3টা এটিপি তৈরি হয়, কিন্তু গ্লাইকোলাইসিস কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। সাইটোপ্লাজম থেকে যখন NADH
NADH প্লাস H প্লাসকে যখন তোমার সাইটোপ্লাজম থেকে কোথায় নিয়ে যায়, মাইটোকন্ড্রিয়াতে নিয়ে যাইতে হয়, তাই না? কারণ মাইটোকন্ড্রিয়াতেই তোমার কি ঘটে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ঘটে, ইলেকট্রন প্রবাহতন্ত্র। আর ইলেকট্রন প্রবাহতন্ত্রের মাধ্যমেই কিন্তু NADH2, তারপরে FADH2, GTP এগুলো থেকে কি উৎপাদিত হয়, এগুলো থেকে তোমার এটিপি উৎপাদিত হয়। এটুক তো ক্লিয়ার? তাহলে NADH2, FADH2, GTP এগুলো থেকে এটিপি উৎপাদিত হয় কোথায়? ইলেকট্রন প্রবাহ তন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায় ঘটে। তাহলে এই কাজটা কোথায়, কোন অঙ্গাণুতে হয়? মাইটোকন্ড্রিয়ায় হয়। বাট এই NADH2 এটা কোথায় উৎপাদিত হয়েছে? সাইটোপ্লাজমে। এখন সাইটোপ্লাজম থেকে তোমার মাইটোকন্ড্রিয়াতে তোমার NADH2 এটা নিয়ে যাইতে একটা করে এটিপি খরচ হয়। তাহলে দুইটা NADH2, তাহলে এটিপি খরচ হবে কয়টা? দুইটা। বুঝছো? তাহলে 2 NADH2 থেকে এটিপি উৎপাদিত হয় 4টা। তাহলে টোটাল এটিপি প্রোডাকশন কত জানো? টোটাল এটিপি প্রোডাকশন হচ্ছে 4 আর 4 8। এখন কথা হচ্ছে যদি বলে যে এটা কিন্তু টোটাল, এটা কি? এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে টোটাল এটিপি তৈরি হয়েছে। এখন তোমাকে যদি বলে যে নেট এটিপি কয়টা উৎপাদিত হয়েছে, তাহলে আমরা জানি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2টা এটিপি ইউজ হয়, ব্যবহৃত হয়। তাহলে ওই 2টা এটিপি আমাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমরা নেট পাবো 8 - 2, টোটাল কত? 6। এই 6টা এটিপি হচ্ছে নেট। বুঝছো? তাহলে দেখো এই গ্লাইকোলাইসিস এটিপি উৎপাদিত হইতেছে 4টা, টোটাল এটিপি উৎপাদন হচ্ছে 8টা, নেট এটিপি উৎপাদন কয়টা? 6টা। ঠিক আছে? এইখানে 8 এবং 6 কেন হয়েছে, বা 2টা NADH2 থেকে কেন 4টা এটিপি উৎপাদিত হয়েছে, এই ব্যাখ্যা কিন্তু আমি বলছি। বুঝছো? এই ব্যাখ্যা আমি বলছি। আচ্ছা, এরপর নেক্সটে আমরা যাই। নিট এটিপি পাওয়া যায় কতটি? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট এটিপি পাওয়া যায় কয়টা? আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে তো দেখো নিট এটিপি গ্লাইকোলাইসিসেই এখানে কিন্তু বলা হয় নাই যে তোমার গ্লাইকোলাইসিস সহ বাকি যে প্রক্রিয়া হয়েছে, বাকি প্রক্রিয়া শেষে তোমার পুরো যে মানে চক্র সম্পাদন হওয়ার পরে গ্লাইকোলাইসিস থেকে কয়টা নেট এটিপি পাইছি, এরকম কিন্তু না, তাই না? শুধুমাত্র গ্লাইকোলাইসিসেই। এখন গ্লাইকোলাইসিসে এটিপি উৎপাদন হয়েছিল কয়টা? 4টা। ইউজ হয়েছে কয়টা? 2টা। তাহলে 4 - 2, তাহলে কয়টা এটিপি নেট? 2টা এটিপি নেট। আচ্ছা, যে নেট হচ্ছে 2টা এটিপি। 4 - 2, 2টা যেহেতু ইউজ হয়েছে। আচ্ছা, কারণ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যে NADH2 হয়েছে, এখান থেকে আমরা কি পাচ্ছি? এটিপি পাচ্ছি, কিন্তু গ্লাইকোলাইসিসে কি পাচ্ছি না। আমরা কোথায় পাচ্ছি? ইলেকট্রন প্রবাহ তন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গেলে। বুঝছো? এরপর দেখো সবাত শ্বসন অবাত শ্বসনের অভিন্ন ধাপ কোনটা? এই যে গ্লাইকোলাইসিস, এটা। এরপর আসি আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ থেকে কত অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়? আচ্ছা, খুবই ইজি বিষয় এটা। গ্লুকোজ এটা কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। পাইরুভিক অ্যাসিড এটা কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। তাহলে কয়টা উৎপাদিত হবে? 2টা। 3 দুগুণে 6, এই যে 2। এরপর আসো সবাত ও অবাত শ্বসন উভয় শ্বসনের প্রথম ধাপ কোনটা? প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। এরপর আসো গ্লাইকোলাইসিস কোষের কোথায় ঘটে? গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। বাকি কোনোটাই সাইটোপ্লাজমে ঘটে না। বুঝছো? আর গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে ঘটে বলেই এটা তোমার সবাত এবং অবাত শ্বসনের তোমার একটা প্রথম ধাপ। বুঝছো? মানে দুইটাতেই হয়। এখন দেখো যারা আদিকোষী তাদের কোনটা ঘটে? অবাত শ্বসন ঘটে। কিন্তু অবাত শ্বসন ঘটে কেন? মানে তাদের শুধুমাত্র গ্লাইকোলাইসিস ঘটে কেন? কারণ তাদের তো আসলে মাইটোকন্ড্রিয়া নাই, তাই না? আচ্ছা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সম্পন্ন করতে কতটা এনজাইম লাগে? আচ্ছা দেখো, আমরা এতগুলো এমসিকিউ সলভ করলাম, তোমরা অনেকেই হয়তো এরকম যে এই কোশ্চেনটা দেখে আকাশ থেকে পড়তেছো যে কয়টা এনজাইম ইউজ হয়, এটা তো আমরা গুণে রাখি নাই, তাই না? তো এরকম 2-1টা কোশ্চেন তো একদম আনকমন বাইরে থেকে আসতেই পারে, তাই না? এই এমসিকিউ গুলোর অ্যান্সার আমরা তখনই জানবো যখন আমরা এইভাবে এমসিকিউ গুলো সলভ করতে নামবো। বুঝছো? এগুলো কিন্তু আমাদেরকে আটকায় দিবে। তাহলে কয়টা? 10টা। কিভাবে পাইছি? তুমি কাউন্ট করে দেখো 10টা। তো এরকম 2-1টা খুবই কঠিন কোশ্চেন বা তোমার হচ্ছে একটু আনকমন কোশ্চেন আমরা কই থেকে পাবো, কই থেকে জানতে পারবো? যদি আমরা কোশ্চেন সলভ করি। আচ্ছা, নিচের কোনটি, এই জন্য কিন্তু কোশ্চেন সলভ করা অনেক প্রয়োজন। তোমরা যারা এই ক্লাসটা দেখতেছো, আশা করি ফিউচারে আরো যত এমসিকিউ সলভ ক্লাস আছে সেগুলোও করবা। অ্যান্ড তোমাদেরকে বলে রাখি, দেশ সেরা বা দেশের সব থেকে বড় প্রি মেডিকেল ব্যাচ
সেকেন্ড টাইমের ব্যাচ, দুইটাই কিন্তু আমাদের RTDS এর। সো তোমরা চাইলেই এখনো যারা ভর্তি হও নাই ভর্তি হইতে পারো। আমরা তো এখানে জাস্ট MCQ সলভ নিতেছি, সেখানে তো আমাদের পুরো কোর্স চলে অনেক ভালোভাবে। নিচের কোনটি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সাথে জড়িত? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার সাথে জড়িত। আচ্ছা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার সাথে জড়িত কোন এনজাইম? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার সাথে জড়িত কোনটা জানো? এই যে ইনোলেস। এখন কথা হচ্ছে ভাইয়া, কার্বক্সিলেজ, ফিউমারেজ, জাইমেজ এগুলো কোথায় ব্যবহৃত হয়? কার্বক্সিলেজ আর হচ্ছে তোমার ফিউমারেজ, এটা গ্লাইকোলাইসিসে না, এটা কোথায়? এটা হচ্ছে ক্রেবস চক্রে ব্যবহৃত হয়। কোথায়? ক্রেবস চক্র। কার্বক্সিলেজ মানে কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত করা, কার্বন ডাইঅক্সাইড যুক্ত করা। আচ্ছা দেখো, গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে শ্বসন, মানে শ্বসনের যে ধাপগুলো আছে, এখানে কি হয়? অক্সিজেন ইউজ হয়, কার্বন ডাইঅক্সাইড আরো উৎপন্ন হইতেছে, কার্বন ডাইঅক্সাইড কি হয়? উৎপন্ন হয়। তাহলে সেখানে কি কার্বক্সিলেজ কি করে জানো? কার্বক্সিলেজ হচ্ছে কার্বন যোগ করে, কার্বন যোগ করে। তাহলে কার্বক্সিলেজ কি কার্বন কি এখানে যোগ করার প্রয়োজন? না, তাহলে শ্বসনের কোনো ধাপেই কিন্তু কার্বক্সিলেজ লাগবে না। ফিউমারেজ কোথায় লাগবে জানো? ফিউমারেজ লাগবে হচ্ছে ক্রেবস সাইকেলে, কার্বক্সিলেজ লাগবে হচ্ছে তোমার সালোক সংশ্লেষণে, আর জাইমেজ লাগবে হচ্ছে অবাত শ্বসনে। অবাত শ্বসনে তোমার হচ্ছে গ্লুকোজ থেকে ইথাইল অ্যালকোহল আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা উৎপন্ন করতে জাইমেজ প্রয়োজন। এরপর আসি আমরা গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট। আচ্ছা, গ্লুকোজ 6 ফসফেট এবং ফ্রুক্টোজ 6 ফসফেট একে অপরের কি? একে অপর হচ্ছে আইসোমার। বুঝছো? একে অপরের কি? একে অপর হচ্ছে আইসোমার। তাহলে আইসোমার হওয়ার জন্য কোন এনজাইম লাগায়? যে আইসোমারেজ, নামের সাথে মিল আছে, খুবই ইজি। এরপর দেখো, পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট, এটা আমরা পড়ছি অলরেডি। এরপরে গ্লাইকোলাইসিস হতে কত অণু এটিপি খরচ হয়? খরচ হয় কত? 2। এরপর গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ব্যয়িত শক্তি কত অণু এটিপি? আচ্ছা, 2টা এটিপি ইউজ হয় বা ব্যয়িত হয়। এরপর আসি আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত এক অণু গ্লুকোজ হতে নিট কতটি এটিপি উৎপন্ন হয়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ হতে নিট কতটি এটিপি উৎপাদিত হয়? বুঝছো? এখন দেখো, আমরা কিন্তু ওই যে ক্যালকুলেশনটা পড়ে আসছি, ক্যালকুলেশনটা কি আমি সুন্দর করে পুরা ক্যালকুলেশনটা দেখাইছি। ওই ওই ক্যালকুলেশনে কি ছিল? ক্যালকুলেশনে তোমার 8টা টোটাল এটিপি তৈরি হয়েছিল এবং 2টা ইউজ হয়েছিল, দিয়ে তোমার হচ্ছে নিট এটিপি কয়টা ছিল? নিট এটিপি ছিল 6টা। বুঝছো? এই কোনো গ্লুকোজ থেকে সবাত ও অবাত শ্বসনের অভিন্ন ধাপটিতে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? মোট উৎপন্ন হয় কয়টা? 8টা। ইউজ হয় কয়টা? 2টা। নিট থাকে কয়টা? 6টা। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে স্থায়ী অবস্থানের কারণে আবাসিক অণু বলা হয় কাকে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে, এবং সে কি হয়? আবার পুনরুৎপাদিত হয়। তোমার যে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে মানে একটা ক্রেবস সাইকেল তৈরি হলো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দিয়ে তৈরি হলো, ঠিক আছে? আবার তোমার ঘুরে কি হয়? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়, এটা হচ্ছে আবাসিক অণু। এরপর আসি আমরা, কোষের কোন অঙ্গাণুতে ক্রেবস চক্র সম্পন্ন হয়? কোথায় সম্পন্ন হয় ক্রেবস চক্র? মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। এই জন্যই তো তোমার এই যে ক্রেবস চক্রটা কোথায় সম্ভব না? আদি কোষে সম্ভব না। বুঝছো? যাদের আসলে মাইটোকন্ড্রিয়া নাই, ওই জন্য ওদের শুধু সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস ঘটে। ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত পদার্থ কোনটা? আচ্ছা, ক্রেবস চক্রে সে কি করবে জানো? সে হচ্ছে এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এর সাথে কি যুক্ত হবে? কোয়ে যুক্ত হবে, অ্যাসিটাইল কোয়ে। যেটা অ্যাসিটাইল কোয়ে কয় কার্বন বিশিষ্ট জানো? 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে। আচ্ছা, তাহলে 6 কার্বন বিশিষ্ট কিছু একটা উৎপাদিত হবে। 6 কার্বন বিশিষ্ট হচ্ছে যে সাইট্রিক অ্যাসিড, এটা উৎপাদিত হবে। বুঝছো? 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড। এখন এখানে একটা এনজাইম সাহায্য করে, এনজাইমটার নাম আমাদেরকে জানতে হবে, যেহেতু কোশ্চেন রিলেটেড, মানে রিলেটেড কোশ্চেন। তো এই এনজাইমটার নাম কি? এই এনজাইমটার নাম হচ্ছে সাইটেড সিনথেস। সাইটেড সিনথেস। সিনথেস, এটা শব্দটা কই থেকে আসছে? সিনথেস আসছে হচ্ছে তোমার সিনথেসিস থেকে। সিনথেসিস মানে কি? সংশ্লেষণ করা, কোনো কিছু তৈরি করা, উৎপাদন করা। তাহলে অক্সালো অ্যাসিড থেকে, অ্যাসিটিক অ্যাসিড থেকে আমরা কি উৎপাদন করতেছি? সাইটিক অ্যাসিড উৎপাদন করতেছি, এই জন্য নাম হয়েছে সাইটেড সিনথেস। এরপর আসি আমরা, ট্রাইকার্বক্সিলিক চক্র কোনটা? এটা হচ্ছে তোমার ক্রেবস চক্রকে বলা হয় ট্রাইকার্বক্সিলিক চক্র। কেউ আবার এটা কিন্তু এভাবে দাগায় না যে ট্রাইকার্বক্সিলিক মানে হচ্ছে 3টা হয়তো কার্বন, এই জন্য C3 চক্র না। ট্রাইকার্বক্সিলিক এর নাম কি? ক্রেবস চক্র। এরপর আমরা আসি, ক্রেবস চক্রে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে সাইটিক অ্যাসিড তৈরির সময় কোন এনজাইম ব্যবহৃত হয়? এটা তো আমরা করছি একটু আগে। সেটা কি? সেটা হচ্ছে সাইট্রেট সিনথেস। সিনথেস কেন? সিনথেস কেন? কারণ সংশ্লেষ বা উৎপাদন করতে হবে, এই জন্য। ক্রেবস চক্রের গ্রাহক কোনটা? ক্রেবস চক্রে এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড,
এটা তো আমরা পড়েই ফেলছি অলরেডি। এরপর ক্রেবস চক্রের মাধ্যমে এক কোনো অ্যাসিটাইল কোয়ে হতে মোট কতটা এটিপি উৎপন্ন হয়? ক্রেবস চক্রে টোটাল এটিপি উৎপাদন হয় কয়টা? 24টা। এখন অ্যাসিটাইল কোয়ে ঢোকে কয়টা? অ্যাসিটাইল কোয়ে ঢোকে 2টা। তাহলে এক অণু থেকে কয়টা তৈরি হয়? এক অণু থেকে হচ্ছে 12টা তৈরি হয়। খুব ইজি, বুঝছো? তাহলে এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসবে। সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে কয় অণু উৎপাদিত হয়? 2 অণু উৎপাদিত হয়। তাহলে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে কয়টা এটিপি উৎপাদিত হয়? 12টা এটিপি উৎপাদিত হয়। এরপরে তোমার তোমার হচ্ছে পুরো ক্রেবস চক্রে কয়টা এটিপি উৎপাদিত হয়? 12 + 12 24টা এটিপি উৎপাদিত হয়। তাহলে এক অণু বলছে, তাহলে কয়টা? 12টা। এখন দেখো কি বলছে, শ্বসনে অক্সিজেনের উপস্থিতিতে এটিপি থেকে এটিপি উৎপাদিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? আচ্ছা, এডিপির সাথে ফসফেট যোগ হয়ে তো এটিপি তৈরি হয়, তাই না? এটা মনে করে এডিপি, এর সাথে ইনঅর্গানিক ফসফেট যোগ হলো, দিয়ে কি কি উৎপাদিত হবে? এটিপি উৎপাদিত হবে। এই প্রক্রিয়াকে কি বলে? ফসফোরাইলেশন। কিন্তু এটা কিসের উপস্থিতিতে হইতেছে? অক্সিজেনের উপস্থিতি হইতেছে, এই জন্য এটার নাম কি দেওয়া হয়েছে? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। কোন ধাপে NADPH2 জারিত হয়? এটা কিন্তু তোমার রিলেটেড কোশ্চেন পড়ানোর সময় বলে ফেলছে, তাই না? ইলেকট্রন প্রবাহ তন্ত্র। ইলেকট্রন প্রবাহ তন্ত্র কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়। মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এখন মাইটোকন্ড্রিয়াতে তোমার NADPH2 জারিত হয়ে ইলেকট্রন প্রবাহতন্ত্রের মাধ্যমে এটিপি উৎপাদিত হইতেছে। আর মাইটোকন্ড্রিয়া না থাকলে কিন্তু NADPH2 এটার কোনো কাজের দিত না। যেটা আসলে আদিকোষে হয়, তাদের গ্লাইকোলাইসিসে NADPH2 উৎপাদিত হয় ঠিকই, কিন্তু তাদের তো আর ইলেকট্রন প্রবাহতন্ত্র হয় না, কারণ মাইটোকন্ড্রিয়া নাই। এই জন্য কি হয়? এই জন্য NADPH2 আর কাজে আসে না, বুঝছো? এই জন্য মাইটোকন্ড্রিয়া কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অর্গানেলি, তাই না? আচ্ছা, পাওয়ার হাউস এমনিতে আর বলা হয় না। অক্সিডেটিভ ফসফোরাইলেশনে কি উৎপন্ন হয়? অক্সিডেটিভ ফসফোরাইলেশনে দেখো কি বলছে, এডিপি সাথে ইনঅর্গানিক ফসফেট ইলেকট্রন মিলে কি তৈরি করে? এটিপি তৈরি করে, এটাই তো। আর বাকিগুলো দেখো, NADPH2 থেকে কয়টা এটিপি তৈরি হবে? 3টা এটিপি তৈরি হবে। কিন্তু গ্লাইকোলাইসিসে যে আমরা দেখছিলাম, ওটা যে 2টা ছিল, ওটা কিসের জন্য ছিল? কারণ 3টাই কিন্তু ওখানে উৎপাদিত হয়েছে, কিন্তু একটা ইউজ হয়ে গেছে। ইউজ হয়ে যাওয়ার কারণে ওটা আমরা মাইনাস করছি, কিন্তু উৎপাদিত কিন্তু 3টাই হয়। আর FADH2 থেকে কয়টা হবে? 2টা হবে, তার মানে এটাও ভুল। আচ্ছা, এরপর আসো, শ্বসনের কোন ধাপে অক্সিজেন ব্যবহৃত হয়? অক্সিজেন ব্যবহৃত হয় যে লাস্ট ইলেকট্রন ট্রান্সপোর্ট তন্ত্র, এখানে তোমার কি হয়? অক্সিজেন ব্যবহৃত হয়। এরপরে বাকি ওই NADPH2, তারপর FADH2, GTP এগুলো থেকে তোমার GDP এগুলো থেকে তোমার এটিপি উৎপাদিত হয়, মানে GTP থেকে এটিপি উৎপাদিত হয়। কোনটা বায়োলজিক্যাল কয়েন? এটিপি, এটা আমরা করছি। এরপর আসে আমরা, নিচের কোনটি জৈব মুদ্রা? আবার একই প্রশ্ন, এটিপি। আচ্ছা, এটাকে কি বলছে? এটিপি ক্যালকুলেশন করতে বলছে, তাই না? দেখো, এটার সাথে কত গুণ দিব আমরা? 3 গুণ দিব, তাই না? একটা NADH2 থেকে 3টা এটিপি তৈরি হয়, তাহলে 3 × 6 = 18। আর FADH2 থেকে 2টা, তাহলে 2 × 2 = 4। একটা জিপিটি থেকে একটা এটিপি, একটা জিটিপি হবে আসলে, জিটিপি, বুঝছো? এখান থেকে একটা এটিপি উৎপাদিত হয়। তাহলে এখানে 2 × 1। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি, 3 × 6 = 18, 18 আর 4 = 22, 22 আর 2 কত? 24। এই যে দেখো 24, খুবই ইজি। আচ্ছা, ওগুলা কিন্তু এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু খুব তাড়াতাড়ি করতেছে। ইজি মানে কি সবাই পারবে। এখন তুমি যদি এটা কোনোভাবে ভুল করে ফেলো ক্যালকুলেশনে, তাহলে তোমার ভুল হবে, এবং এটা কি করবে তোমার, এটা ইজি কোশ্চেন না পারলে চান্স হবে না, ঠিক আছে? যদি কঠিন কোশ্চেন না পারো তাহলে সমস্যা নাই, কিন্তু ইজি কোশ্চেন না পারলে চান্স হবে না। ক্রেবস চক্রে, আচ্ছা এটা তো আবার ক্যালকুলেশন বলছে, তাহলে 3 × 6 = 18, 19 আর একে, আচ্ছা 3 3 × 3 = 9, 9টা, এখানে 2টা, 9 10 11 আর এখানে একটা, তাহলে কয়টা হবে? 12টা, বুঝছো? আচ্ছা, সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ জারিত হয়ে কয়টি এটিপি উৎপন্ন হয়? কয়টা উৎপন্ন হয়? 36টা, বুঝছো? আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, এখন আমি কি তাহলে কোন ধাপে, মানে এখন তুমি যদি টোটালটা মুখস্থ না রাখো, কোন ধাপে কয়টা হয় এটা কি তুমি বের করতে পারবা? হুম, এটা কি তুমি যদি মানে ইনস্ট্যান্ট বের করতে যাও তাহলে কি সম্ভব? হ্যাঁ, তাহলে কিন্তু সম্ভব না, তোমার কাছে এত টাইমটা অনেক লিমিটেড। তার মানে তোমাকে কিছু কোশ্চেন একদম খুচরা মুখস্থ জানতে হবে, বুঝছো? তাহলে কি কি মুখস্থ জানতে হবে? তোমার হচ্ছে গ্লাইকোলাইসিসে কয়টা এটিপি উৎপাদিত হইতেছে, তারপরে তোমার হচ্ছে ক্রেবস চক্রের মাধ্যমে কয়টা? 12টা, মানে টোটাল হচ্ছে 24টা।
এক অণু হচ্ছে অ্যাসিটাইল কোয়ে থেকে তোমার উৎপাদিত হয় 12টা। 12 দুগুণী কত? 12 হচ্ছে 24, তাই না? ক্রেবস চক্রে তাহলে টোটাল কয়টা? 24টা। এরপর ক্রেবস চক্র গেল, গ্লাইকোলাইসিস গেল, অ্যাজ আ হোল টোটাল কয়টা? 36টা। এরপরে 36টার মধ্যে সাবস্ট্রেট লেভেলে তার মানে কি গ্লাইকোলাইসিসে কয়টা উৎপাদিত হয়েছে? 4টা। আর বাকি যে 32টা কোথায় উৎপাদিত হয়েছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে বা ইটিসিতে উৎপাদিত হয়েছে 32টা। আর এই যে 4টা দেখতেছো, এই 4টা কোথায়? এই 4টা উৎপাদিত হয়েছে গ্লাইকোলাইসিসেই। মানে কি এই যে 32টা এটিপি দেখতেছো উৎপাদিত হয়েছে, এই যে NADH2 FADH2 GTP, এগুলা তো তোমার সাথে সাথে এটিপি উৎপাদন করতে পারে না, এটা তোমার যখন ইলেকট্রন প্রবাহ তন্ত্রে আসে তখন এটিপি উৎপাদিত করতে পারে, তাই না? এই জন্য এখানে কত? 32। এরপর আমরা দেখি গ্লাইকোলাইসিসের সময় কয়টা এটিপি পাওয়া যায়? পাওয়া যায় কয়টা? হ্যাঁ, পাওয়া যায় কয়টা? 3টা। কিন্তু নেট উৎপাদিত হয় কয়টা? 2টা। কেন? কারণ একটা খরচ হয়ে যায়, বুঝছো? এটা কিন্তু পড়াইছি। আচ্ছা, মানে আমরা মাইনাস করছিলাম কেন? তখন মাইনাস করছিলাম কারণ একটা ইউজ হয়, এই জন্য একটা মাইনাস করে আমরা হিসাব করছিলাম, কিন্তু পাওয়া তো যায় 3টাই, তাই না? পাওয়া যায় 3টাই। এরপর দেখো অবাধ শোষণে গ্লুকোজ ভেঙে কি উৎপাদিত হয়? এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড। আর এখানে ফার্মেন্টেশনের সাথে এটা সম্পর্কযুক্ত, তাই না? ফার্মেন্টেশন বা গাজন পদ্ধতিতেও ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড এগুলো উৎপাদিত হয়। কোন এনজাইম এটাতে সাহায্য করে? জাইমেজ এনজাইম। জাইমেজ, বুঝছো? আচ্ছা, এরপরে আসি আমরা অবাধ শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে কত অণু এটিপি তৈরি হয়? আচ্ছা, অবাধ শ্বসনে তাহলে কি NADPH2 যেটা, ওটা কোনো ইউজে আসে না, তাই না? ওটা কোনো কাজে লাগে না। তাহলে তাহলে তোমার যে এটিপি তাহলে কয়টা উৎপাদিত হবে? দেখবে যে সুন্দর করে +2 দেওয়া আছে, মানে 2টা এটিপি উৎপাদিত হয়। কেমনে? 4, 2টা ইউজ হয়। কয়টা? 2টা। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো 2। কার্বোহাইড্রেট থেকে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় যে অবাধ শ্বসন প্রক্রিয়ায়। এরপর আসি আমরা ফার্মেন্টেশনের ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক? এটা কোষের মধ্যে কোন উক্তিটি সত্য? ফার্মেন্টেশন কি কোষের মধ্যে হয়? না, ফার্মেন্টেশন কোষের বাইরে হয়, তাই না? ওই যে ভাত পচায় রেখে তারপর ওখান থেকে তোমার তৈরি করা, অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহল তৈরি করা, তাই না? তারপর হচ্ছে জলীয় মাধ্যমে ঘটে না, জলীয় মাধ্যমে তো ঘটে, ওখানে তো পানি তো দেওয়াই হয়, তাই না? দেহের অভ্যন্তরে গ্লুকোজ ব্যবহৃত হয়, এটা এক প্রকার অবাধ শোষণ, কারণ এখানে কি লাগে না? অক্সিজেন প্রয়োজন হয় না। আচ্ছা, ফার্মেন্টেশনের সাথে ওটার সম্পর্ক আছে আর কি, অবাধ শোষণের। আর কোন এনজাইম লাগে? জাইমেজ এনজাইম, এটা তো আমরা পড়াইছি। এরপর নিচের কোনটিতে অবাধ শোষণ ঘটে? আচ্ছা, অবাধ শোষণ ঘটে কোথায়? আদিকোষে। যেগুলা আদিকোষীকে ব্যাকটেরিয়ার এক্সাম্পল এখানে কি আছে দেখো তো, ইকোলাই আছে। এরপর আমরা দেখি চর্বিজাত পদার্থ থেকে শ্বসনিক কোশেন্ট কত? আচ্ছা, এখন শ্বসনিক কোশেন্ট কার কার আছে? চর্বি জাতীয় পদার্থ, এটার কত? এটা হচ্ছে 0.7। গ্লুকোজের কত? 1। গ্লুকোজের কত? 1। আচ্ছা, এখন জৈব অ্যাসিড যেগুলো আছে, জৈব অ্যাসিডের কিন্তু শ্বসনিক হার বেশি, জৈব অ্যাসিড গুলার। ঠিক আছে, এখন জৈব অ্যাসিডের মধ্যে কি কি আছে? অক্সালিক অ্যাসিড আর এটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। কার কার? অক্সালিক অ্যাসিড আর ম্যালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের কত? অক্সালিক অ্যাসিডের হচ্ছে 4, বুঝছো? অক্সালিক অ্যাসিডের কত? 4। অক্সালিক অ্যাসিড এখনই পড়ে ফেলো, এগুলা একটা রিভিশন হয়ে যাইতেছে। 1.33 কার? ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড এর হচ্ছে 1.33, বুঝছো? পরীক্ষার হলে যে এটাই আসবে এটা না, ওইখানে আর যা যা আছে আমরা শিখে ফেললাম, ওইগুলো আমাদের কাজে লাগবে, আসতে পারে। এরপর আসি আমরা এই যে সবাদ শোষণে গ্লুকোজ 1, একটু আগে আমরা দেখলাম। এরপর আসি গ্লুকোজের 1 স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস। ল্যাকটিস মানে কি? দুধের সাথে সম্পর্কিত যুক্ত, ল্যাকটো যেখানে থাকবে তার মানে কি দুধ, তাহলে কোন শিল্পে ইউজ হয়? দুগ্ধ শিল্পে ইউজ হয়। আচ্ছা, শ্বসন প্রক্রিয়ায় অভ্যন্তরীণ প্রভাবক কোনটা? দেখো এখানে অভ্যন্তরীণ মানে কি দেহের ভিতরে যেটা থাকে। দেহের ভিতরে তাপমাত্রা না, আলো না, তার পানিও তো বাইরে থেকে
গ্রহণ করে, তাই না? তাহলে পানিও না। এই যে খনিজ লবণ, খনিজ লবণের মধ্যে কোনটা? যে খনিজ লবণটা সে কি পানির মাধ্যমে গ্রহণ করছে সেটা না, যে খনিজ লবণটা তার দেহে সে জমা রাখছে, ওই জমাকৃত খনিজ লবণ তো পরে আবার ব্যবহার করতেছে, তাই না? তো এই অভ্যন্তরীণ প্রভাবক কোনটা? খনিজ লবণ। সুন্দর করে তোমার হচ্ছে সালোক সংশ্লেষণ শেষ আমাদের, তাই না? সালোক সংশ্লেষণ এবং শ্বসন, এগুলার অভ্যন্তরীণ কোনটা সেটা জাস্ট জেনে রাখবা। বাকি যে বাইরের গুলো আছে, তাহলে অভ্যন্তরীণ বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে বাইরের, তাই না? তাহলে এই ছিল আজকে আমাদের উদ্ভিদ সারির তত্ত্ব। আমরা মোটামুটি অনেকগুলো কোশ্চেন সলভ করছি, 116টা স্লাইড হয়ে গেছে, মানে 116টা কোশ্চেন সলভ করছি। ঠিক আছে, তাহলে অনেক টাইপ আমরা কোশ্চেন সলভ করছি, এবং তোমরা বুঝছো যে যে পোর্শন থেকে একটা কোশ্চেন আসে সেটা আসলে ইম্পর্টেন্ট, ওখানকার আশেপাশের আরো কোশ্চেন আমাদের পড়ে নিতে হবে, এক্সট্রা ইনফো পড়ে নিতে হবে। এটা আমরা ক্লাস থেকে শিখছি, কারণ ওইটা যে সরাসরি আসবে এমন না। আর আমি বারবার বলি, এইচএসসির যে এমসিকিউ গুলো, এগুলো হচ্ছে সব 3 স্টার কোশ্চেন, এবং এগুলো পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, বোথ এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন। সো আল্লাহ হাফেজ।